কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। টায়ার্ড অনেক। সবাই ভালো আছেন? সবাই ভালো ম্যাম আছেন? এই তো আছি আমরা। আপনি কেমন আছেন ম্যাম? আপনারা কি শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম ম্যাম, আমরা শুনতে আপনার পাচ্ছি। কথা শুনতে পাচ্ছি। আহ শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? ইয়েস ম্যাম আমরা শুনতে পাচ্ছি। ওকে। সবাই কেমন আছেন? ম্যাম এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আজকে আমাদের সিলেবাস অনেকটাই শেষ হয়ে যাবে। ডোভার বিচ এই কবিতাটা যেটা আছে সেটার সামারিটা হলেই হবে। 3টা কবিতা সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি। ওভাবে করে দেখলেই আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকেতিয়া। আজকে আলোচনা করব ম্যাথিউ আর্নল্ডের একটা পোয়েম ডোভার বিচ নিয়ে, যেটি হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এই কবিতাটি ম্যাথিউ আর্নল্ড 1851 সালে যখন তিনি হানিমুনে গিয়েছিলেন তখন লিখেছিলেন, এবং তিনি পরবর্তীতে 1867 সালে এটা পাবলিশ করেন। কবি কিন্তু হানিমুনে গিয়ে আমরা ভাবতে পারি যে হয়তো রোমান্টিক কিছু বলবেন, কিন্তু আসলে এমন কোনো কিছুই ছিল না। আমাদের পোয়েট 1851 সালে তার ওয়াইফ লুসি হুইটম্যানের সাথেই হানিমুনে যান। তো যাওয়ার পর তারা মূলত ডোভার বিচ নামক একটা জায়গায় হানিমুনে গিয়েছিলেন, যেটি হচ্ছে ইংলিশ চ্যানেল এবং ফ্রেঞ্চ কোস্টের মাঝামাঝি অবস্থানে, এরকম একটা জায়গায়। তো এখানে কিন্তু এটা স্পেসিফিক্যালি বলা হয়নি তারা ডোভার বিচে কোথায় অবস্থান করেছেন। হতে পারে কোনো রিসোর্ট অবস্থান করেছেন। যাই হোক, পোয়েট এখানে প্রথম দিকে ডোভার বিচের খুব সুন্দর করে বর্ণনা করবেন, এবং পরবর্তীতে সেই ডোভার বিচের সাথে কম্পেয়ার করে তিনি কন্টেম্পোরারি সোসাইটিতে আমাদের সামনে তুলে ধরবেন। তাহলে শুরু করি। আমাদের পোয়েট ম্যাথিউ আর্নল্ড এই কবিতা লেখার পেছনের মূল উদ্দেশ্যটা ছিল তিনি ভিক্টোরিয়ান এজটা আমাদেরকে দেখানোর চেষ্টা করেন। যখন ভিক্টোরিয়ান এজ আসে তখন দেখা যায় কি সায়েন্টিফিক ইনভেনশন হয়, বিভিন্ন ধরনের রিলিজনের যেসব ডক্ট্রিন ছিল, মানে যেসব বিশ্বাস মানুষ ছিল এতদিন, সেগুলোকে আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করা হয়। যার কারণে ক্রিশ্চিয়ানিটির দেখা যায় কি বেশিরভাগ জিনিসই প্রশ্নের সম্মুখীন হয়, ভুল প্রমাণিত হয়। এতে করে মানুষের রিলিজনের উপর বিশ্বাসটা উঠে যায়। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল। সব মিলিয়ে খুবই একটা খারাপ সিচুয়েশন, আর যেটার প্রভাবটা পড়ে রিলিজনের উপর। আর এই রিলিজনটাই কিন্তু মানুষকে শক্ত করে সবকিছুর মধ্যে বেঁধে রাখে। আর এই সায়েন্টিফিক ইনভেনশনের কারণে মানুষের রিলিজনের উপর বিশ্বাস উঠে যায়। খুবই খারাপ একটা অবস্থা। পোয়েট এই জিনিসটা এই কবিতার মধ্যে আমাদেরকে বলবেন। খুবই সুন্দর একটা পোয়েম, 4টা স্ট্যান্জা রয়েছে, এবং তিনি প্রথম দিকে ডোভার বিচের এক্সপ্লেনেশন আমাদেরকে দিবেন। তাহলে শুরু করি। এটার উপর কিন্তু আমার আগে 2টা ভিডিও রয়েছে, একটাতে একটু ভয়েসের প্রবলেম রয়েছে, আর একটা আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করেছি, তাই ভিডিওটা আবার করা লাগছে। তাহলে শুরু করি। ফার্স্টে আমাদের পোয়েট আমাদেরকে ডোভার বিচের বর্ণনা দেবেন, ভেরি বিউটিফুলি তিনি এক্সপ্লেন করেন এখানে। প্রথমে তিনি বলেন, দ্য সি ইজ কাম টু নাইট, দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেটস। তাহলে প্রথমে তিনি বলছেন যে সমুদ্রটা ছিল, আজকের রাতে সমুদ্রটা একদম খুবই কাম অবস্থায় আছে। অন্যদিকে টাইড একদম ফুল রয়েছে। আর পূর্ণিমার যে চাঁদটা সেটা কি হচ্ছে, স্ট্রেটের উপর এসে পড়ছে। স্ট্রেট জিনিসটা কি? স্ট্রেট হচ্ছে প্রণালী বলা হয় বাংলায়। আর এই স্ট্রেটটা হচ্ছে মূলত ইংলিশ চ্যানেল এবং নর্দার্ন সি এর মধ্যে যে লাইনটা রয়েছে, পানির লাইন, সেটার কথা বলা হচ্ছে। তাহলে তিনি কি বোঝাতে চেয়েছেন? পূর্ণিমার যে চাঁদটা ছিল সেটা স্ট্রেটের উপর এসে পড়ছে।
আর অন্যদিকে ফ্রেঞ্চ কোস্ট, যেটা ইংলিশ চ্যানেলের অপোজিটে রয়েছে, সেটার মধ্যে দেখা যাচ্ছে কি দূর থেকে দেখা যাচ্ছে যে একটা আলো জ্বলছে এবং কিছুক্ষণের মধ্যে সেটা আবার ভ্যানিশও হয়ে যায়। আর এইদিকে ইংলিশ চ্যানেলে যে বড় বড় পাহাড় ছিল, সেগুলো একদম অনেক বড় ছিল এবং এগুলো গ্লিমারিং ভাস্ট ছিল, যেগুলো কি এই শান্ত সমুদ্রের পাশে কি দাঁড়িয়ে আছে। তো এরকম একটা সুন্দর অবস্থায় পোয়েট হয়তো জানলার পাশে ছিল। তো তখন তিনি তার বিলাভেডকে বলেন, কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার। মানে তুমি কি করো, জানালার পাশে আসো, কারণ কি এই যে রাতের যে বাতাসটা এটা খুবই সুইট ছিল। তো তারপর তিনি এরপরে এক্সপ্লেন করছেন যে কি আহ, দেখা যায় না যখন সমুদ্রে বিভিন্ন ধরনের ঢেউ উঠে তখন ঢেউয়ের সাথে একটা লাইন অফ স্প্রে তৈরি হয়, একটা ফ্যানার মতো তৈরি হয়। তো তিনি এখন ওইটার কথা বলছেন যে কি একটা সমুদ্রের ঢেউগুলা একটা স্প্রের মতো তৈরি করেছে। এছাড়া চাঁদের আলোটা বালির উপর পড়ে ওই জায়গাটা একদম সাদা হয়ে আছে, মানে সবকিছুই দেখতে খুবই সুন্দর লাগছে। পরবর্তীতে পোয়েট এখন বলবেন কি সমুদ্রের যে ঢেউগুলো আছে সেগুলো দেখা যায় কি ঢেউয়ের সাথে একবার সমুদ্রের যে পাথরগুলো থাকে সেগুলোকে একবার নিয়ে আসে, আবার যখন সমুদ্রের ঢেউটা চলে যায় তখন সেগুলোকে পেছন দিকে নিয়ে চলে যায়। মানে প্যাডেলস গুলো একবার আসছে একবার চলে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের সাথে। তারপর পোয়েট বলেন কি এই যে প্যাডেলস গুলো একবার আসছে একবার যাচ্ছে, এটা কিন্তু একটা মিউজিক ক্রিয়েট করছে। তবে এটা কোনো প্লেজারেবল মিউজিক না, বরং এটা পোয়েটের মনে স্যাডনেস ক্রিয়েট করছে। ঠিক আছে, পোয়েটকে মানব সমাজের যে দুঃখের কথা ওই জিনিসটা স্মরণ করিয়ে দিচ্ছে। এখন পোয়েট নিজেকে সফোক্লিসের সাথে কম্পেয়ার করবেন। তিনি বলেন কি আমি এখন ডোভার বিচে বসে যে মানে মিউজিকটা শুনতে পাচ্ছি যেটা আমার মনে দুঃখের ক্রিয়েট করছে, হতে পারে সফোক্লিসও একসময় এজিয়ান সির কিনারায় বসে এই মিউজিকটা শুনেছিলেন। কারণ হচ্ছে আমাদের সফোক্লিস সবসময় মানুষের দুঃখ দুর্দশা নিয়ে লিখতেন, তিনি ট্র্যাজেডি লিখতেন। তো এখন পোয়েটও সফোক্লিসকে খুব বেশি পছন্দ করতো, তাই তিনি সফোক্লিসের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন হতে পারে আমার মতো এই সফোক্লিসও কি করেছিল, যিনি অ্যানশিয়েন্ট গ্রিক প্লেয়ার ছিল, তিনিও হয়তো কি এজিয়ান সি কিনারায় বসে এই মিউজিকটা শুনেছেন। আমার মনে যেমন এই মিউজিকটা দুঃখের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, মানব জাতির দুঃখের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, তার মনেও হয়তো কি এই দুঃখের কথা, এই মিউজিক মানে এই পাথরের যে আওয়াজটা এটা তার মনে এরকম স্যাডনেস ক্রিয়েট করেছিল। ঠিক আছে, তো মানে একজন একজনের সাথে কম্পেয়ার করছেন। তো পোয়েট এখন বলছেন কি এখন যে অবস্থা, বর্তমানের যে অবস্থা সেটার কথা তিনি বলবেন। তিনি বলছেন বর্তমানে সি অফ ফেথ, মানে যেটাকে তিনি রিলিজনের সাথে ম্যাটাফরিক্যালি ইউজ করেছেন। এই যে সি অফ ফেথ এটা একসময় খুবই ফুল অবস্থায় ছিল, মানে রিলিজন একদম ফুল অবস্থায় ছিল এবং এটা সবসময় কি করতে পারতো সবকিছুকে একটা প্রপার পজিশনে রাখতে পারতো। যেমন একটা বেল্ট কি করে সবকিছুকে শক্ত করে বেঁধে রাখে, ঠিক তেমনি যেমন ধরুন আমরা যখন কোনো প্যান্ট পরি একটু ঢিলা হলে দেখা যায় কি সেখানে আমরা বেল্ট পরে ফেলি। তো এই বেল্টটা কি করে সবকিছুকে একদম ঠিক করে রাখে। ঠিক তেমনি রিলিজন একসময় এই কাজটা করতো, কিন্তু এখন আর রিলিজন আগের অবস্থায় নেই। এখন সি অফ ফেথ মানে যেটা রিলিজন সেটা এখন কি হয়ে গিয়েছে, একদম খালি হয়ে গিয়েছে। মানুষ রিলিজনের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। এখন পোয়েট শুধুমাত্র শুনতে পায় ইটস মেলানকোলি লং উইথড্রয়িং রোর, মানে তিনি শুধুমাত্র কি এটার এখন মেলানকোলিটাই শুনতে পায়, রিলিজন এখন আর নেই, শুধুমাত্র উইথড্রয়িং রডটা রয়ে গিয়েছে। এখন তিনি এটা সমুদ্রের ঢেউয়ের প্যাডেলস এর সাথে কম্পেয়ার করবেন। কিভাবে করেন, মানে প্যাডেলস গুলা যখন সমুদ্রের ঢেউ গুলা যখন চলে যায় তখন দেখা যায় কি মানে জোয়ার চলে গেলে শুধুমাত্র পানি তো চলে যায় কিন্তু সেখানে পাথর গুলাকে রেখে চলে যায়। তো পোয়েট বলছেন রিলিজনের অবস্থাটা ঠিক সেরকম, সমুদ্রের উপর যেমন ন্যাকেড পাথর গুলা পড়ে আছে প্যাডেলস পড়ে আছে, এখন রিলিজনের অবস্থাটা ঠিক সেরকম অবস্থায় রয়ে গিয়েছে। তো পোয়েট এখন বলছেন কি এমন একটা সিচুয়েশনে এমন একটা খারাপ অবস্থায় আমরা কি করতে পারি। তো তখন তিনি তার বেলাভেডকে বলছেন লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার। এখন এই অবস্থায় আমরা শুধুমাত্র শান্তিটা কোথায় পেতে পারি, যদি আমরা একজন একজনের প্রতি মানে ট্রু থাকি, তখনই কি আমরা এই অবস্থা থেকে উঠে আসতে পারি বা এই অবস্থা থেকে কাটিয়ে আসতে পারি। তো কি করতে হবে, একজন একজনের প্রতি ট্রু থাকতে হবে। এখানে কিন্তু কিছুটা সন্দেহের মানে উদ্রেক সৃষ্টি করছে। হতে পারে পোয়েটের বিলাভেড এর মধ্যে তো কিছুটা প্রবলেম ছিল, তাই হয়তো তিনি এই কথাটা বলছেন।
তিনি তার বিলাভেডকে বারবার বলছেন আমরা কি করব, একজন একজনের প্রতি ট্রু থাকবো। তারপর তিনি বলছেন কি এখন বর্তমান সময়ে কোনো জায়গায় কোনো জয় নেই, কোনো লাভ নেই, কোনো লাইট নেই, কোনো পিচ নেই, কোনো কিছুই নেই। তো এমন একটা সিচুয়েশনে শুধুমাত্র আমরা কি করব, আমরা নিজের প্রতি একদম ট্রু থাকবো, এবং তারপরে কি আমরা এই যে পেইন এটা থেকে কি রিলিফ পেতে পারি, ঠিক আছে। তারপর পরবর্তীতে আমাদের পোয়েট লাস্টের দিকে এসে আমাদেরকে কিছুটা একটা ওয়ার্ডের সাথে কথা বলবেন। লাস্টে দুইটা লাইন রয়েছে, যেমন হোয়াট ইগনোরেন্ট হোয়ার ইগনোরেন্ট আর্মিস ক্ল্যাশ বাই নাইট, এটা হচ্ছে লাস্ট লাইন। তো এখানে পোয়েট দ্বারা নিজেদেরকে কম্পেয়ার করছেন, কিভাবে কম্পেয়ার করছেন একটু এক্সপ্লেন করি। পোয়েট বলছেন কি এখানে তিনি দেখা যাচ্ছিল কি একজন গ্রিক হিস্টোরিয়ান ছিল যার নাম হচ্ছে থুসিডাইডিস। তিনি একটা ওয়ার্ডের কথা এক্সপ্লেন করেছিলেন, যে ওয়ার্ডটার নাম হচ্ছে ব্যাটল অফ অ্যাপিপিলাই, ঠিক আছে, অ্যাপিপোলাই, যাই হোক এরকম একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডে দেখা যায় কি সিসিলিয়ান যেসব আর্মিরা থাকে, সিসিলিয়ান এবং অ্যাথেনিয়ান সোলজাররা একজন একজনের সাথে ফাইট করতো, কিন্তু তারা দেখা যেত কি রাতের বেলা যুদ্ধটা হতো, যার কারণে তারা শত্রু এবং বন্ধুর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারতো না। তো এখন পোয়েট এই জিনিসটার কথা এখানে তুলে ধরেন। তিনি বলছেন আমাদের অবস্থাটাও ঠিক সেরকম, আমরা এখন বন্ধু শত্রু কোনো কিছু ডিস্টিংগুইশ করতে পারছি না। অনেকটা হচ্ছে ওই অ্যাথেনিয়ান এবং সিসিলিয়ান সোলজারদের মতো, যেমন রাতের বেলা যুদ্ধের কারণে অ্যাথেনিয়ান সোলজাররা তাদের বন্ধু এবং শত্রুর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারতো না, যার কারণে তারা প্যানিক হয়ে যেত, কনফিউজ হয়ে যেত এবং নিজেদের সোলজারদেরকেই তারা মেরে ফেলত। তো এখন আমাদের সিচুয়েশনটা হচ্ছে সেরকম। এখানে পয়েন্টটা শেষ হয়ে যায়। ওভারঅল পোয়েট ভিক্টোরিয়ান এজটাকে এখানে দেখানোর চেষ্টা করেছেন, এবং এখানে তিনি কি করেন ওই একজন ফেমাস গ্রিক হিস্টোরিয়ান যিনি থুসিডাইডিস এর ওই ওয়ার্ডটার কথাও বর্ণনা করেছেন সিচুয়েশনটাকে ঠিকভাবে এক্সপ্লেন করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলি, জিনিসটা হচ্ছে এরকম, তিনি ডোভার বিচে বেড়াতে গিয়েছিলেন। প্রথমে ডোভার বিচের বর্ণনা দেন খুবই সুন্দর, পরবর্তীতে বলেন কি ডোভার বিচের আড়ালে তিনি মূলত ভিক্টোরিয়ান এজটাকে দেখিয়েছেন যে আসলে তখনকার অবস্থা কেমন ছিল, মানুষ কতটা কনফিউশনে ছিল, প্যানিক অবস্থায় ছিল, এবং সেই মানুষদেরকে তিনি তুলনা করেছেন কোথায়, অ্যাথেনিয়ান এবং সিসিলিয়ান সোলজারদের সাথে। এটাই গেল পোয়েমের সামারি। এবার আসি থিমে। পোয়েট মূলত এখানে যে থিম গুলা ব্যবহার করেছেন সেটা হচ্ছে লস অফ ফেথ অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। মানে হচ্ছে তখনকার সময়ে যে মানুষের রিলিজনের উপর বিশ্বাসটা উঠে গিয়েছিল, লস অফ ফেথ এবং সার্টেনিটি, নির্দিষ্ট বলে একটা যে ব্যাপার রয়েছে, নির্দিষ্ট কোনো কিছুর উপর বিশ্বাস, এটা উঠে গিয়েছিল। এই জিনিসটা তিনি এখানে দেখানোর চেষ্টা করেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এটার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্নের উপরে ভিডিও বানাতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ডোভার বিচ, ম্যাথিউ আর্নল্ডের এই কবিতাটি। তোমরা জানো যে এই কবিতাটি বেশ মানে খানিকটা কঠিন, বা এটা পড়লেও এটার যে হিডেন মিনিং গুলি বা এটার মেইন থিম গুলি এগুলো বের করা বেশ খানিকটা কষ্টসাধ্য। তো এই কবিতাটি নিয়ে অনেক অনেক রিকোয়েস্ট এসেছে, সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে তৈরি করছি, অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছে, তো সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে তৈরি করছি। এবং শুরুতেই আমি এই কবিতার যে থিম গুলি সেই থিম গুলি নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে, দেখো, কবিতাটি 4টা স্ট্যান্ডাতে তৈরি করা হয়েছে, লেখা হয়েছে। তো প্রথম স্ট্যান্ডাটি অনেক বড়, এবং দ্বিতীয় স্ট্যান্ডা মানে তারপরে তৃতীয় এবং চতুর্থ, এরকম 4টে স্ট্যান্ডা, এবং প্রতিটা স্ট্যান্ডাতে আমরা এই হচ্ছে এই কবিতার যে থিম গুলি সেগুলো আমরা আলাদা আলাদা থিম পাবো। এখানে যেমন প্রথম স্ট্যান্ডাতে আমরা পাবো হচ্ছে হিউম্যান এবং নেচারের যে রিলেশনশিপ, সেই থিমটা এখানে পাবো। কবি এখানে খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করেছেন। সেই সঙ্গে পাবো হচ্ছে এই প্রথম স্ট্যান্ডাতেই যে মানুষের যে স্যাডনেস, যে দুঃখ কষ্ট, সেই কষ্টের যে টাচ আমরা সেটাও এখানে পাবো। এনসিয়েন্ট লিটারেচার, আর্ট এন্ড কালচারের সঙ্গে যে রিলেশনশিপ, সেইটার একটা আমরা টাচ এখানে পাবো। এখানে তিনি এনসিয়েন্ট প্লে রাইটার সফোক্লেসের উদাহরণ দিয়েছেন, এবং তার সঙ্গে এই উদাহরণের মাধ্যমে তিনি অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে চাচ্ছেন যে তার এনসিয়েন্ট লিটারেচার, আর্ট এন্ড কালচারের প্রতি তার যে
ভালোবাসা সেটা আমরা এখানে পাচ্ছি, এবং সেই সঙ্গে হিউম্যান মাইজারি অর্থাৎ ইটারনাল স্যাডনেস বা হিউম্যান মাইজারি সম্পর্কে আমরা এখানে কাজ পাবো। এরপরে আমরা যেটা পাবো যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়ালিটি, যেটা সেই থিমটা আমরা এখানে পাবো। অর্থাৎ মানুষ মানুষের সঙ্গে রিলিজন এর যে রিলেশনশিপ, সেই সঙ্গে রিলিজন না থাকার ফলে কবির এইখানে যে একটা আক্ষেপ, সেই আক্ষেপটা আমরা এখানে পাবো, বা রিলিজনের যে প্রতি মানুষের যে আগ্রহ কমে যাওয়া, ভালোবাসা কমে যাওয়া, বা রিলিজনের প্রতি যে দায়বদ্ধতা সেটা যে ক্ষয়িষ্ণু একটা অবস্থায় পৌঁছে গেছে, এই বিষয়টা আমরা এইখানে যে ধারণাটা পাবো, এটা হচ্ছে থার্ড স্টেজে আমরা পাবো। এরপরে আমরা যেটা পাবো হচ্ছে ভালোবাসা অর্থাৎ লাভ, যে থিমটা সেখানে এখানে আমরা পাবো, এবং সেই সঙ্গে পাবো হচ্ছে মানুষের দুঃখ কষ্টকে ভুলে শান্তির প্রতি, মানে শান্তিকে পাওয়া বা পিসকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পাবো। যেখানে হিউম্যান স্ট্রাগল, এবং সেই স্ট্রাগলটা যে মিনিংলেস, সেই বিষয়ে আমরা এখানে ধারণা পাবো। তো এই হলো মোটামুটি এর থিমগুলি। আমরা এখন এইটা ডিটেল আলোচনা করবো, তো চলো শুরু করা যাক। শুরুতেই এর নাম যেটা ডোভার ব্রিজ, এই ডোভার ব্রিজ সম্পর্কে বলি। ডোভার ব্রিজ হচ্ছে এই ইংলিশ চ্যানেলের পাশে ইংল্যান্ডের একটা বিচ এর নাম। আমাদের যেমন আছে কক্সবাজারে যেমন ইনানি বিচ, কুয়াকাটায় যে বিচ গুলো আছে, এরকম একটা জায়গা, এরকম সমুদ্রের ধারে একটা বিচের নাম হচ্ছে ডোভার। সেই ডোভার বিচটি এখানে কবি, মানে সেখানে তিনি কোনো এক রাত্রি যাপন করছেন তার প্রেমিকা বলো বা ওয়াইফ বলো তার সঙ্গে, এবং সেইটা তিনি এখানে উল্লেখ করছেন, এবং সেই রাত্রি যাপনের সময় সেখানকার একটা মুহূর্তের কথা এখানে তিনি উল্লেখ করছেন। তো চলো দেখি, সেটা হচ্ছে, দেখো প্রথম লাইনটা যেটা বলছে, দ্য সি ইজ ক্যাম টু নাইট। প্রথম একটা লাইনে তিনি কবিতাতে খুব ধীরে, মানে এটা ডেভেলপমেন্টে থেকে যাচ্ছেন। তিনি শুরুতেই বলছেন যে আজকের রাত্রিটি অত্যন্ত শান্ত, অর্থাৎ এই রাত্রে যখন তিনি সমুদ্রের কিনারায় আছেন, সেই সময় রাত্রিটা খুবই চুপচাপ বা শান্ত অবস্থায় আছে, সেটা তিনি বলছেন। দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইট ফেয়ার আপন দ্য স্ট্রেট। আচ্ছা, এবার তিনি বলছেন যে টাইড ইজ ফুল, অর্থাৎ প্রচন্ড রকমের জোয়ার চলছে রাত্রিতে, সেটার কথা বলছেন। দ্য মুন লাইট ফেয়ার আপন দ্য স্ট্রেট, এবং চাঁদ খুব সুন্দরভাবে আলো দিচ্ছে আপন দ্য স্ট্রেট। স্ট্রেট বলতে সমুদ্রের কিনারা ধরে একেবারে বরাবর অনেক দূরবর্তী যে সীমারেখাটা, সেটাকে স্ট্রেট বলা হচ্ছে। যে সমুদ্রের কিনারা বরাবর এই দূরবর্তী স্থান পর্যন্ত সূর্য, ওই চাঁদ খুব সুন্দরভাবে কিরণ দিচ্ছে রাত্রিবেলা। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গান, এবং ফ্রেঞ্চ কোস্ট অর্থাৎ ফ্রান্সের সাইডের যে সমুদ্র কিনারা, সেই জায়গাটাতে এই লাইটটা জলজল করছে, এবং অনেক দূরে গিয়ে সেই লাইটটা যেন হারিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, সেটার কথা বলছে। আচ্ছা, এখানে একটু উল্লেখ করি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ কোস্ট বলতে ইংলিশ চ্যানেল, যেটা ইংলিশ চ্যানেল অ্যাকচুয়ালি ইংল্যান্ড এবং এই ফ্রেঞ্চ, যে অর্থাৎ ফ্রান্স, এই দুইটা দেশকে ভাগ করেছে হচ্ছে ইংলিশ চ্যানেল। এবং এই ডোভার বিচ হচ্ছে এমন একটি জায়গা, এই ইংলিশ চ্যানেলের এই পাশ থেকে অর্থাৎ ইংল্যান্ড প্রান্ত থেকে ফ্রেঞ্চ প্রান্ত পর্যন্ত এই জায়গাটা সম্ভবত 21 মাইলের দূরত্ব, এবং খুবই কম আছে, অর্থাৎ সবচেয়ে কাছের একটা দূরত্ব। তো কবি এখানে যেটা বলছেন যে কবি রাত্রিবেলাতে এই ইংল্যান্ডের এই প্রান্তে থেকে, ডোভার বিচে থেকে তিনি যেন ফ্রেন্সের ওই কোস্টটাও তিনি দেখতে পাচ্ছেন, এবং তিনি সেই কথাটা এখানে বলছেন যে ফ্রেঞ্চ কোস্টেও এই চাঁদের যে লাইটটা, চাঁদের যে আলোটা, সেটা পড়েছে, এবং সেটা অনেক দূর পর্যন্ত গেছে এবং একটা সময় হারিয়ে গেছে। এরপরে তিনি যেটা বলছেন, দ্য ক্লিপস অফ ইংল্যান্ড স্ট্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের যে ক্লিপ বলতে পাহাড়ের চূড়া, সেই চূড়াগুলি দাঁড়িয়ে আছে এই রাত্রিবেলা চুপচাপ, বা মানে চাঁদের আলোয় আলোকিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। গ্লিমারিং অ্যান্ড ভাস্ট আউট ইন দ্য ট্রাঙ্কুয়েল বে হচ্ছে, এবং জল জল করছে, এবং অনেক বড় বড় এই যে ইংল্যান্ডের এই যে পাহাড়ের কি অনেক বড় বড়, আউট ইন দ্য ট্রাঙ্কুয়েল বে, ট্রাঙ্কুয়েল বা চুপচাপ বা নিশ্চিত যে শান্ত যে বে, উপসাগর, সেই উপসাগরের পাশে এগুলো, এই ক্লিপগুলি অনেক উচ্চতায় সমহিমায় দাঁড়িয়ে আছে, এবং চাঁদের আলোয় সেগুলো গ্লিমারিং, জল জল করছে। আচ্ছা, এইটুকু দিয়ে কবি অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে যে প্রকৃতির যে একটা রিলেশন, সেটা বিল্ড আপ করার চেষ্টা করছেন। এখানে তিনি
মানে প্রকৃতি সম্পর্কে তার যে অবজারভেশন বা প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা থেকে যে কথাগুলি সেগুলো তিনি এখানে বললেন। এরপরে তিনি যে বলছেন, কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার। এখানে কবি তার সঙ্গে থাকা কোনো একজনকে ডাকছেন জানালার পাশে, এবং আমরা সব শেষে যেটা দেখতে পাবো যে এই কেউ একজন হচ্ছে তার প্রেমিকা অথবা ওয়াইফ, আমরা এটা শেষের দিকে দেখতে পাবো। তো এখানে যেটা বলছে যে কবি, যে জানালার দিকে এসো, সুইট ইজ দ্য নাইট এয়ার, রাত্রির যে বাতাসটা এটা অনেক সুন্দর, খুব মিষ্টি লাগছে, তুমি এইদিকে এসো। অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে where the sea meets the moon balanced land, আচ্ছা balanced land, listen। আচ্ছা, কবি এইখানে তার যে প্রেমিকা হোক বা ওয়াইফ হোক তাকে ডেকে বলছেন যে রাত্রির যে মিষ্টি যে বাতাসটা সেটা খুব চমৎকার। এবং তিনি আরো যে বলছেন যে লং লাইন স্প্রে, এখানে লং লাইন স্প্রে বলতে সমুদ্রের যে কিনারা বরাবর দীর্ঘ একটা লাইন, সীমান্ত রেখা, তো সেই সীমান্ত বরাবর তিনি এই কথা বলছেন যে লং লাইন, এই স্প্রে পর্যন্ত, অনেক দূর পর্যন্ত, যেখানে সেই মিট করছে দ্য মুন ব্লান্সড ল্যান্ড। মুন ব্লান্স বলতে যে আহ, চাঁদের আলোয় আলোকিত বা ঝলসে যাওয়া একটা ল্যান্ড, সেই ল্যান্ডকে বলছেন যে সমুদ্রের কিনারা বরাবর অনেক দূরে, যেখানে সমুদ্রের ভেতরে চাঁদ এবং সমুদ্র মিশে গেছে, বা যেখানে চাঁদের আলোটা মাটিতে পড়েছে, সমুদ্রের কিনারায় পড়েছে, সেই জায়গার কথাটা তার প্রেমিকা হোক বা তার যে সঙ্গী কম্পেনিয়ন যে আছে তাকে তিনি সেটা দেখাচ্ছেন। দেখিয়ে যে কথাটা বলছেন যে লিসেন, শোনো, ইউ হিয়ার দ্য গ্র্যাটিং রোয়ার of pebbles which the waves draw back and fling। আচ্ছা, বলছে যে শোনো, তুমি যেটা শুনতে পাবে, ইউ হিয়ার দ্য গ্র্যাটিং রোয়ার, তুমি এক ধরনের তীব্র আওয়াজ বা কটু এক ধরনের আওয়াজ, গ্র্যাটিং রোয়ার বলতে একটা সাউন্ড, নয়েজ, সেই নয়েজটা তুমি শুনতে পাবে, শোনো। নয়েজটা হচ্ছে অফ পেবলস, পেবলস বলতে ছোট ছোট যে নুড়ি পাথরগুলি যেগুলো সমুদ্রের কিনারায় থাকে, আমরা জানি যে সমুদ্রের, তুমি যদি কখনো সমুদ্রের বিচে যাও দেখতে ছোট ছোট এক ধরনের সাদা সাদা বা কালো পাথর থাকে, সেই পাথরগুলোর কথা বলছেন কবি এখানে, যে তুমি তাহলে শুনতে পাবে এই পাথরগুলির ঝনঝনানি আওয়াজ, যেটা অর্থাৎ একটা পাথর আরেকটা পাথরের সঙ্গে এসে যখন লাগছে, অর্থাৎ সমুদ্রের ঢেউতে, তো তিনি সেটা বলছেন যে এই শব্দগুলি, এই পাথরগুলির আওয়াজটা তুমি পাবে। হুইচ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং, যেটা যেই পাথরগুলিকে এই ওয়েভ অর্থাৎ সমুদ্রের ঢেউ নিয়ে আসছে, অ্যান্ড ফ্লিং এবং নিক্ষেপ করতে, ছুড়ে দিচ্ছে আবার, অ্যাট দেয়ার রিটার্ন, এবং তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে আপ দ্য হাই স্ট্যান্ড। হাই স্ট্যান্ড বলতে এখানে যে সমুদ্রের পাড় যেটা, সেটার কথা বলছে, যে সেইখানে যে ছুড়ে দিচ্ছে সেটার ব্যাপারে। আচ্ছা, আমি যদি এই লাইনটা আরেকবার বলি, কবিতার যে প্রেমিকা তাকে তিনি ডাকছেন এবং বলছেন যে লিসেন, শোনো, তুমি শুনতে পাবে ছোট ছোট যে নুড়ি পাথরগুলি, সেই নুড়ি পাথরগুলির একটা আরেকটার সঙ্গে যে আঘাতটা হচ্ছে, সে আঘাতটা তুমি শুনতে পাবে। এবং এই আঘাতটা হচ্ছে কারণ সমুদ্রের যে ঢেউ, ওয়েভ গুলি, সেইটাকে কখনো সামনে নিয়ে আসতেছে, কখনো তাদেরকে ফিরিয়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, কখনো ছুঁড়ে মারছে সমুদ্রের একেবারে কিনারা বরাবর। সুতরাং এই এই যে আন্দোলনটা চলছে, এইটার ফলে যে সমুদ্রের পাথরগুলি, নুড়ি পাথরগুলির ভেতরে যে আওয়াজটা হচ্ছে, সেটা তুমি শুনতে পাবে। বিগিন অ্যান্ড সেজ অ্যান্ড দেন এগেইন বিগিন, বলছে যে এটা শুরু হচ্ছে, এই শব্দটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরপরে এই শব্দটা আবার হচ্ছে, উইথ ট্রিমুলাস, আচ্ছা ট্রিমিউলাস ক্যাডেন্স স্লো। এখানে ট্রিমিউলাস বলতে এক ধরনের কম্পন বা ওয়েভ, যেটা তরঙ্গ, এবং ক্যাডেন্স বলতে এক ধরনের সুর। তো কবি এখানে যেটা বলছেন যে এই যে পাথরের যে আওয়াজগুলি, টুংটাং টুংটাং যে আওয়াজগুলি হচ্ছে, এইটাকে তিনি এক ধরনের সুরের কথা বলছেন, যে একটা সুরের তরঙ্গ যেন কানে ভেসে আসছে স্লোলি, সেটা কখনো শুরু হচ্ছে আবার একটু পরে বন্ধ হয়ে যাচ্ছে, এটা এরপরে আবার সেটা শুরু হচ্ছে। and bring the eternal note of sadness in, এবং বলছে যে এই যে আওয়াজটা, এইটা একটা ইটার্নাল নোট অফ স্যাডনেস, অর্থাৎ চিরন্তন বা শাশ্বত যে দুঃখের যে একটা শব্দ, সেইটা যেন আমাদের কানে নিয়ে আসছে, বা সেইটার যেন আমাদেরকে জানান দিচ্ছে যে মানুষের ভেতরে বা
প্রকৃতির ভেতরে বা সব জায়গায় যে একটা ইটারনাল স্যাডনেস আছে, একটা দুঃখ বোধ আছে, সেইটা যেন এই আওয়াজটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে বা আমরা যেন সেটা শুনতে পাচ্ছি। তো এই লাইনের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি যে স্যাডনেস এর যে থিমটা সেটা আমরা এখানে পাবো। আচ্ছা, এবং এই স্যাডনেসটা কেন, কি জন্য এই স্যাডনেসটা, কবি কবি এখানে স্যাড কেন, সেটা আমরা নিচের দিকে পাবো। তো আহ, এখন এইটুকুই প্রথম স্ট্যান্ডার্ডে কবি অ্যাকচুয়ালি প্রকৃতির সঙ্গে একটা রিলেশনশিপ দেখাচ্ছেন, এবং সেই সঙ্গে এইখানে যে প্রকৃতির ভেতরে বা মানুষের ভেতরে যে একটা স্যাডনেস কাজ করে সবসময়ের জন্যই, সেটা তিনি এখানে উল্লেখ করছেন এবং সেটা তিনি তার কম্পেনিয়নকে, তার সঙ্গীকে এটা তিনি শোনাতে চাচ্ছেন। আচ্ছা, এবার স্যাডনেসটা কেন সেটা আমরা জানতে পারবো। সেটা হচ্ছে যে Sophocles long ago heard it on the Aegean, and it brought into his mind the turbid ebb and flow of human misery. আচ্ছা, এখানে কবি যেটা বলছেন, সফোক্লিস সম্পর্কে তিনি এখানে একটা এক্সাম্পল দিচ্ছেন। সফোক্লিস তোমরা জানো যে ইডিপাস রেক্স বা অ্যান্টিগন যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির রাইটার হচ্ছে সফোক্লিস। তো এই সফোক্লিস এর এক্সাম্পল দেওয়ার মাধ্যমে কবি এখানে তার যে এনসিয়েন্ট লিটারেচার সম্পর্কে তার যে একটা জ্ঞান, সেটার একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন। এবং সেই সঙ্গে তিনি যেটা বলছেন যে অনেক আগে এই যে স্যাডনেস এর যে টোনটা, যে প্রকৃতি থেকে যেটা স্যাডনেস এর টোন পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আজকে, এই টোনটা অনেক আগে এজিয়ান সাগরের সেই কিনারা হতে সফোক্লিস এটা শুনেছিল। এজিয়ান সাগরটা হচ্ছে গ্রিসে, এবং গ্রিস এবং তুরস্কের মাঝখানে যে সাগরটা, সেটাকে বলা হচ্ছে এজিয়ান। এবং সেই এজিয়ান এর যে বে, অর্থাৎ গ্রিস অঞ্চল থেকে, সেই অঞ্চল থেকে সফোক্লিস হয়তোবা এটা শুনেছিল। এখানে কবি এটা বলছেন যে অনেক আগে সফোক্লিস এটা শুনেছিল। and it brought into his mind the turbid ebb and flow of human misery. এবং এই এই শব্দগুলি, এই যে শব্দটা তিনি শুনেছিলেন, এটা তার মনের মধ্যে নিয়ে এসেছিল একটা এলোমেলো ধরনের জোয়ার ভাটা বা এলোমেলো ধরনের একটা ভাটা, যেটা অফ হিউম্যান মাইজারি, সেটা হচ্ছে মানুষের দুঃখ কষ্টের যে উম, মানে জোয়ার ভাটা বা মানুষের যে দুঃখ কষ্ট, সেই বিষয়টা বা সেই চিন্তাটা এই সফোক্লিসের ভেতরে এসেছিল, এবং যার ফলেই তিনি এত মানে কি বলে আলোকতীর্ণ যে ট্র্যাজেডি, সফোক্লিসের যে ট্র্যাজেডি গুলো, সেইগুলো তিনি লিখতে পেরেছিলেন। আর তোমরা জানো যে ট্র্যাজেডির মেইন থিমই হচ্ছে স্যাডনেস। তো এখানে সেটা তিনি লিখতে পেরেছিলেন কেননা তিনি এই শব্দটা শুনেছিলেন। এখানে কবি ম্যাথু আর্নল্ড এই কথাটা বলছেন। উই find also in the sound of thought, অর্থাৎ in the sound a thought, বলতে যে সেই যে শব্দটা আজকে আমরা শুনছি, যেটা সফোক্লিস আগে শুনেছিল, সেই শব্দটার ভেতরে আমরা এক ধরনের চিন্তা করার মতো একটা শব্দ শুনতে পাচ্ছি। অথচ এখানেও আমরাও চিন্তা করার মতো একটা শব্দ শুনতে পাচ্ছি। হিয়ারিং ইট বাই দ্য ডিস্ট্যান্ট নর্দার্ন সি, বলা হচ্ছে যে এটা শুনতে পাচ্ছি যেখানে, অর্থাৎ ডিস্ট্যান্ট নর্দার্ন সি বলতে যে এজিয়ান সাগর, সেই এজিয়ান সাগর থেকে নর্থে গিয়ে হচ্ছে এই ডোভার বিচ। তো তিনি যেটা বলছেন যে এজিয়ান সাগর থেকে যেটা সফোক্লিস শুনতে পেয়েছিল, আজকেও আমরা সেটা শুনতে পাচ্ছি। এবং এই ডিস্ট্যান্ট নর্দার্ন সিতে, অর্থাৎ এই উত্তরের যে সাগরের যে উত্তর পার্শ্ব বা ডোভার বিচ থেকে এজিয়ান সাগর অনেক দূরে, কিন্তু তারপরে এখানে তিনি যেটা বলছেন যে এই উত্তর দিকের এই পাশে এসে আমরা যেটা শুনতে পাচ্ছি, সেই একই সাউন্ড সফোক্লিস শুনে হিউম্যান মাইজারি যেটা ট্র্যাজেডি তিনি লিখেছিলেন, আমরাও আজকে সেটা শুনতে পাচ্ছি, এবং আমরাও এক ধরনের থট এখানে পাচ্ছি। আচ্ছা, দ্য সি অফ ফেইথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট ফোর। সি অফ ফেইথ বলতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে রিলিজিয়াস যে বিলিফ, সেইটাকে কবি এখানে সমুদ্রের সঙ্গে তুলনা করে তিনি যেটা বলছেন যে এই যে রিলিজিয়াস বিলিফটা ওয়ান্স একদা ছিল অ্যাট দ্য ফুল, অর্থাৎ পরিপূর্ণ ছিল মানুষের ভেতরে। কবি এইখানে এই স্ট্যান্ডার্ডে রিলিজিয়ন এবং মানুষের ভেতরে যে দূরত্ব সৃষ্টির যে ব্যাপারটা, সেটা এখানে উল্লেখ করবেন। আমরা এটা এখন পাবো। সেটা হচ্ছে যে কবি এখানে প্রথমেই বলছেন যে মানুষের ভেতরে যে ধর্মীয় বিশ্বাসবোধ, সেটা একটা সময় অনেক পূর্ণ ছিল। and round earth's shore lay like the folds of a bright girdle furled. আচ্ছা, এবং সমুদ্রের কিনারা বরাবর বা সমুদ্রের কিনারা যেমন ভাবে
এই পৃথিবী বা স্থলভাগকে যেভাবে চারিদিক থেকে ঘিরে রাখে, ঠিক এরকম করেই রিলিজিয়াস যে বিলিফটা বা সি অফ ফেথ যেটা, সেই ফেথটা একটা সময় মানুষকে, মানুষের যে লাইফটাকে, সেটাকে ফুলের মালার মতো করে মানে ঘিরে রাখতো। গার্ডেন ফার্ন বলতে ফুলের মালা যেরকম ভাবে, বা এক ধরনের বেল্ট যেটা আমরা মাথার চারিপাশে পরি, ঠিক সেরকমই এই রিলিজিয়াস যে মানে যে ধর্মের যে বাঁধনটা, সেটা খুব উজ্জ্বল ভাবে মানুষকে মানে ক্যাপচার করে রাখতো, এবং মানুষ ঠিক সেভাবে মানে সেই ধর্মের বিশ্বাসটা তাদের ভেতরে থাকতো, ধর্মীয় বন্ধনে তারা আবদ্ধ থাকতো। বাট নাও I only hear its melancholy, long withdrawing roar, retreating to the breath of the night wind. Down the first its clear and naked singlet of the world. আচ্ছা, এখানে যেটা বলছেন যে সেটা একটা সময় ছিল, বাট নাও, কিন্তু এখন আমি শুধু শুনতে পাই মিলানকলি, অর্থাৎ সেখানে সেই বিশ্বাসটা কমে গেছে বা মানুষের সেই বিশ্বাসটা কমে যাচ্ছে। এই অবস্থায় শুধুমাত্র আমি এখানে দুঃখ বা মিলানকলি বা কষ্টের নোটটাই পাচ্ছি, এবং এটা অনেক দীর্ঘ এবং উইথড্রয়িং রেয়ার। যেই রোয়ার, যে গর্জনটা, ধর্মের যে বিলিফটা, সেই বিলিফটা এখন আর নাই, সেটা যেন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, উইথড্র হয়ে যাচ্ছে, রিট্রিটিং, এটা যেন ফিরে যাচ্ছে। সিলেশিয়াল যে পাওয়ারটা, সিলেশিয়াল যে লাইটটা মানুষের ভেতরে একটা সময় ছিল, সেইটা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে বা ফিরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। টু দ্য ব্রেথ অফ দ্য নাইট উইন্ড, এবং রাত্রির যে বাতাস, সেই বাতাসে ডাউন দ্য ফার্স্ট এটস ক্লিয়ার, এবং এইটা এখন অনেকটা হচ্ছে নিরানন্দের পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ এই ধর্মীয় বিলিফটাকে এখন আর মানুষ এনজয় করে না, এরকম একটা অবস্থায় পড়ে গেছে। ড্রিয়ার বলতে নিরানন্দের বা ডাল একটা অবস্থা। অ্যান্ড নেকেড সিঙ্গেলস অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই যে সিঙ্গেলস বলতে ওই পেবল, যেটা নুড়ি পাথরগুলি, সেগুলোর কথা বলছে, যে পৃথিবীর এই নুড়ি পাথরগুলির মতো এইটাও যেন নেকেড হয়ে গেছে, বা এইটাও একেবারে শূন্য হয়ে গেছে, বা মানুষের ভেতরে এই বিশ্বাসটা যেন চলে যাচ্ছে, এটার কথা বলছেন। আচ্ছা, এই এইখানে আমি এই স্ট্যান্ডার্ডে যদি আরেকবার বলি, কবি এখানে যেটা বলছেন যে মানুষের যে ধর্মীয় বিশ্বাসটা, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, যেটা একটা সময় অনেক পরিপূর্ণ ছিল, এবং একটা বেল্ট বা মালা যেরকম ভাবে মানুষকে চারদিক থেকে ঘিরে রাখে বা আবদ্ধ করে রাখে, ধর্মীয় বিশ্বাসটা একটা সময় মানুষকে আবদ্ধ করে রাখতো, কিন্তু বর্তমানে এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কবি এই কথাটাই বলতে পারছেন এখানে। এবার যেটা বলছেন কবি, এখানে আমরা পাবো যে ভালোবাসার যে থিমটা, সেটা আমরা এখানে পাবো। সেটা হচ্ছে যে লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার। এইবার কবি যেটা বলছেন যে ভালোবাসা, বা এখানে লাভ দিয়ে যেটা বোঝাচ্ছেন তার যে প্রেমিকা বা ওয়াইফ, তাকে তিনি উল্লেখ করে বলছেন যে চলো আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি, বা আমরা একজন আরেকজনকে ভালোবাসি। লেট আস বি ট্রু, আমাদেরকে সত্য হতে দাও, টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে বিশ্বাস করতে দাও, বা একজন আরেকজনের প্রতি যে ডিপেন্ডেন্সি, সেটা করতে দাও, বা চলো আমরা এই বিশ্বাসটা ধরে রাখি। ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস টু লাই বিফোর আস লাইক এ ল্যান্ড অফ ড্রিম, অর্থাৎ এই যে বিশ্ব, যেটা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের সামনে একটা স্বপ্নের ভূমির মতো বা স্বপ্নীল মনে হচ্ছে, সেই সময়টাতে চলো আমরা ভালোবাসাটাকে ধরে রাখি, এবং ভালোবাসাটা, আমাদের লাভটাকে আমরা সত্য করি, ফ্রুটফুল করি। সো ভ্যারিয়াস, অর্থাৎ যেই মানে পৃথিবীটা, এখানে পৃথিবীর কথাই বলছেন, যে পৃথিবীটা যেটা আমাদেরকে ড্রিম লাইক মনে হচ্ছে, সেটা সো ভ্যারিয়াস, অনেক বৈচিত্র্যময়, সো বিউটিফুল, অনেক সুন্দর, সো নিউ, খুবই নতুন, হ্যাথ রিয়েলি নাইদার জয়, কিন্তু তারপরেও কবি এবার আরেকটা কথা বলছেন যে এই পৃথিবীটা অনেক সুন্দর আমাদের কাছে এখন মনে হচ্ছে, বা ড্রিম লাইক ল্যান্ড মনে হচ্ছে, কিন্তু তারপরে হ্যাজ রিয়েলি নাইদার জয়, কিন্তু তারপরে এখানে সত্যিকার অর্থে কোনো আনন্দ নাই, নর লাভ, কোনো ভালোবাসাও না, নর লাইট, কোনো লাইট নাই। লাইট বলতে এখানে যে সিলেশিয়াল লাইট বা ধর্মীয় যে আলো, সেই আলোটা নাই। নট সার্টিটিউড, কোনো নিশ্চয়তা নাই। নট পিস, কোনো শান্তি নাই। নট হেল্প ফর পেইন, অথবা অসহায় মানুষের জন্য বা পেইন বা কষ্টের জন্য যে হেল্প, সেই হেল্পটাও নাই, যেগুলো একটা সময় ছিল। কবি এখানে সেটাই বোঝাচ্ছেন, একটা সময় এগুলো ছিল, সেটা এখন আর সেটা নাই। And we are here as on a darkling plain, এবং আমরা এই অন্ধকার সমতলে বা এই তীরে এখন রয়েছি, swift with confused alarm of struggle and flight,
আমরা যারা আছি এখানে এই অন্ধকারের ভেতরে, তারা অনেকটা স্ট্রাগল অ্যান্ড ফ্লাইট, অর্থাৎ যে যুদ্ধ বা বিগ্রহ, সেই যুদ্ধ বিগ্রহের যে কনফিউশন বা সেই অ্যালার্ম, যে হুমকি, সেই হুমকির ভেতরে আমরা আছি। ফায়ার ইগনোরেন্ট আর্মিস ক্ল্যাশ বাই নাইট, যেখানে অন্ধ বিশ্বস্ত যে আর্মিগুলি বা সেনাবাহিনীর সদস্যগুলি, তারা ফাইট করে যায় রাত্রির অন্ধকারে কোনো কিছু না জেনে। আচ্ছা, এরই মাধ্যমে এই হচ্ছে কবিতাটি শেষ হয়, এবং এই শেষ স্ট্যান্ডার্ডে আরেকবার কবিতার যে প্রেমিকা, সেই প্রেমিকাকে তিনি যেটা বলছেন যে আমাদের কাছে মানে কবিতার নিজেদের কথা বলছেন যে চলো আমরা একজন আরেকজনকে সত্যিকারের ভালোবাসাটা দেই, এবং আমরা সত্যিকারের ভালোবাসি একজন আরেকজনকে। যে পৃথিবীটা এখন আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ এই যে সমুদ্রের কিনারা এরকম একটা রোমান্টিক মুহূর্তে যেরকমটা মনে হচ্ছে, ড্রিম লাইক মনে হচ্ছে, এটা আসলে ড্রিম লাইক মনে হচ্ছে, এটা বৈচিত্র্যময়, বিউটিফুল এবং নিউ মনে হচ্ছে, এটা আসলে সেরকমটা নয়। অর্থাৎ এত আনন্দ এখানে নাই, এখানে ভালোবাসা নাই, এখানে ধর্মীয় লাইট নাই, এখানে নিশ্চয়তা নাই, এখানে শান্তি অথবা কোনো ধরনের সাহায্য সহযোগিতাও নাই। এবং এইখানে এই যে মানে যে সমুদ্রের কিনারে আমরা এখন এই মুহূর্তে আছি, এই সময়টাতে, অর্থাৎ এই বর্তমান পৃথিবীতে মানুষ অ্যাকচুয়ালি একটা যুদ্ধ বিগ্রহের যে কনফিউশন, সেই কনফিউশনের ভেতরে আছে। এবং বর্তমানে যে আর্মিরা বা সেনাবাহিনীর যে লোকেরা, তারা অ্যাকচুয়ালি একটা মিথ্যা আশ্বাসে বা একটা অন্ধের মতো যুদ্ধ করে যাচ্ছে। এই বিষয়টা কবি এখানে বলছেন। তাহলে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে মানুষ, কবি যে যুদ্ধ বিগ্রহের প্রতি তার যে একটা মানে স্পৃহাহীন অবস্থায় আছেন তিনি, বা তার যুদ্ধ বিগ্রহের প্রতি তার যে একটা অনাগ্রহ, সেটাও কবি এখানে উল্লেখ করছেন। এবং এই যুদ্ধ বিগ্রহ যে স্ট্রাগল, যে শান্তি নষ্ট করে বা পৃথিবীটাকে নষ্ট করে ফেলে, এইটাও তিনি এখানে উল্লেখ করছেন। তো এই হলো অল অ্যাবাউট ডভার বিচ কবিতাটি। তোমরা এরপরে এই কবিতাটি সম্পর্কে আরো ডিটেল জানতে পারবে যদি এই কবিতাটির সেই তোমাদের বইতে যে এক্সপ্লেনেশন গুলি আছে, যে ব্যাখ্যাগুলি আছে, সেগুলো যদি ডিটেল পড়ো। অ্যাকচুয়ালি এটা তোমাদের জন্য একটা টিপস, যে যে কোনো কবিতা বলো বা যে কোনো নোভেল, সেগুলো ডিটেল পড়ার জন্য তোমাদের বইতে যে ব্যাখ্যাগুলি আছে, এক্সপ্লেনেশন গুলি আছে, সেগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো, তাহলেই দেখবে যে এগুলো থেকে মানে খুব ভালোভাবে বোঝা যায়। আর এক্সপ্লেনেশন গুলি সাধারণত ক্রিটিক্যাল যে লাইনগুলি বা ইম্পর্টেন্ট যে লাইনগুলি, সেগুলোকেই এক্সপ্লেইন করে। সেজন্য তোমরা এমনিতে জেনারেল মিনিং ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু ওই লাইনগুলির মিনিং বুঝতে হলে তোমাদেরকে এক্সপ্লেনেশন করতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এবং তোমাদের অনেক রিকোয়েস্টের প্রেক্ষিতে এটা করতে চাচ্ছিলাম অনেকদিন ধরেই, আজকে করে ফেললাম। এবং তোমরা এইটা আশা করি এনজয় করবে। তো এনজয় করার পরে শেষ কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। অহনা সরকার আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ম্যাথিউ আর্নল্ডের জান্নাতুল ফেরদৌস জিতু কি আছে? জাকিয়া জাহান মিথিলা? প্রেজেন্ট মিস। আচ্ছা। অহনা সরকার? আমি বলি আপনারা কয়জন আছেন। আহ আপনারা আছেন এখানে জাকিয়া জাহান মিথিলা, জান্নাতুল নাইম নাজিয়াত,
আব্দুর রহিম, হ্যাঁ, আব্দুর রহিম আছেন, ফাতেমা জাহান শিলা আছে, শাকিল আহমেদ আজকে নাই, তামান্না ফেরদৌসি, জেনি আলম, মেহেরুন্নেসা, সুমাইয়া কি আসছেন? জি ম্যাম। আচ্ছা, সুমাইয়া কই আপনি? হ্যাঁ বলেন। জি ম্যাম, বুঝিনি। ও, এই যে সুমাইয়া আছেন। তাই আমি ভাবছি সুমাইয়া কই গেল। রিফাত আসেনি? আজকে বেশ অনেকজনই আছেন। তো আপনার, ম্যাম সাদিয়া মাহবুবও আছে। হ্যাঁ, তানিয়া মাহমুদ পেয়েছি, মেহেরুন্নেসাও পেয়েছি, কিন্তু রিফাত আসেনি আজকে। আর রিফাতের সাথে জান্নাতুল ফেরদৌস, জিতু অনেকদিন ক্লাস করছে না, অহনা সরকার তো আমি পাইনি অনেকদিন। একটু খোঁজ নিয়েন তো জেনি, তারা কই। ওকে, ম্যাম আমরা তাহলে, আরেকজন কি জিতু? হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাম। আর অহনা সরকার, তো দেখিয়েন রিফাত কই গেছে সেটাও দেখিয়েন, তিনজন। ওকে, আপনারা তাহলে ভালো থাকেন, বেস্ট উইশেস। এর পরের উইকটাতে আমাদের ক্লাস হয়ে গেলেই শেষ। সো সবাই ভালো থাকেন, খুশি থাকেন, অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন, এবং বেস্ট উইশেস, ভালো থাকেন। আসসালাম।